সবচেয়ে ভালো বন্ধু ছিল আবিদ, সে তো চলে গেছে। এখন খুব ভালো বন্ধু আমার সংসার সঙ্গী রেজা, জাকিরুল হোসেন একজন আছেন। একবার বই মেলাতে তিনি দূর থেকে আমাকে দেখে দৌড়াতে দৌড়াতে আসলেন। গত 20 বছর ধরে তিনি আমার সমস্ত টিভির অনুষ্ঠান রেকর্ড করেন নিজ দায়িত্বে। সেগুলো তিনি আমাকে বুঝিয়ে দেবার জন্য তিনি আমাকে খুঁজছিলেন। জীবনে সুখী হতে কি লাগে? ধৈর্য আর কৃতজ্ঞতা। এলভিটি ব্যান্ডের কথা বললাম, সে ব্যান্ডের সাউন্ডের সঙ্গে আমার কাজ কিছুটা মেলে। আমি আমাদের এই অঞ্চলে হারমোনিয়ামটাকে সেই হার্ডিগার্ডি দিয়ে রূপান্তর করেছি। সেল্টিক ফোক করেছিলাম এই অঞ্চলে, সেটা প্রথমবারের মতন হয়েছিল। মিডিয়াতে আপনার ভালো বন্ধু কেউ কে আছে? মিডিয়াতে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল আবিদ, সে তো চলে গেছে। এছাড়া মিডিয়াতে আমার এখন খুব ভালো বন্ধু আমার সংসার সঙ্গী রেজা। এছাড়া আমার সবার সঙ্গে সুসম্পর্ক আছে, কিন্তু প্রাণের বন্ধু বা কথা বলে মানে কথা বলতে পারবো মন খুলে সেরকম কেউ নেই। আচ্ছা, বিশেষ কোনো ভক্তের গল্প জানতে চাই যে কিনা আপনার জন্য থাকে না যে অনেক ভক্ত থাকে এক্সট্রা অর্ডিনারি খুব অসাধারণ কোনো কাজ করেন, এরকম কোনো ভক্ত আছেন কিনা? আছেন, ওনার নাম জাকিরুল হোসেন একজন আছেন। তিনি মধ্যপ্রাচ্যে কাজ করতেন আমাদের যখন ক্লোজ আপ হচ্ছে তখন। তো তিনি আমার খোঁজে প্রায় সময় নাকি এনটিভির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, যেহেতু ক্লোজ আপ এনটিভিতে প্রচারিত হয়েছে। তো সে তথ্যগুলো তো আমি জানতাম না। একবার বই মেলাতে তিনি দূর থেকে আমাকে দেখে দৌড়াতে দৌড়াতে আসলেন, হাঁপাতে হাঁপাতে বললেন যে আপা আপনার জন্য অনেক দিন অপেক্ষা করেছে আমি আপনার খোঁজ পাওয়ার জন্য। তো আমি বললাম কেন বিশেষভাবে আপনি অপেক্ষা করেছেন? তিনি অনেক বছর ধরে, এই যে গত 20 বছর ধরে তিনি আমার সমস্ত টিভির অনুষ্ঠান রেকর্ড করেন নিজ দায়িত্বে, এবং তার কাছে এক কার্টুন ভিডিও সিডি হয়েছে আর কি। সেগুলো তিনি আমাকে বুঝিয়ে দেবার জন্য তিনি আমাকে খুঁজছিলেন। তো সেরকম অনেক পাগলামোর কথা, এরকম অনেক অনেক ভক্তই আছে। ভালোবাসা আসলে এটাই। জীবনে সুখী হতে কি লাগে পুতুলের মনে হয়? আসলে সুখের সংজ্ঞাটা কি? ধৈর্য আর কৃতজ্ঞতা। ওকে, ধৈর্য ধরতে হয়, কঠিন সময় পেরিয়ে ভালো সময় আসে। আর কৃতজ্ঞতা বোধ থাকাটা সৃষ্টিকর্তার প্রতি, জীবনের প্রতি, চারপাশের মানুষের প্রতি। তাহলে জীবনের কোনো আর অভিযোগই থাকবে না, কৃতজ্ঞতার মানে জ্ঞাপন করার মানসিকতা যার আছে। আচ্ছা, বিদেশি কোনো সঙ্গীত শিল্পী কিংবা লেখকের সাথে আপনার কোনো কাজ কিংবা আপনার কোনো স্টাইলের মিল রয়েছে, এরকম কি পরিচিত যারা রয়েছে তারা বলে থাকে, এরকম কি কেউ রয়েছে দেশের বাইরে? ওই যে এলভিটি ব্যান্ডের কথা বললাম, সে ব্যান্ডের সাউন্ডের সঙ্গে আমার কাজ কিছুটা মেলে। সেভাবে এই এলভিটির কথাই বলতে পারি, সেটাই। আচ্ছা, আপনার কাজ কিংবা আপনার স্টাইল কিংবা সবকিছু কি কোনোভাবে প্রভাবিত আসলে যে ব্যান্ডের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাদের সাউন্ড আমার ভিতরে একেবারে অন্যরকম অনুরণন তোলে। খুব অন্যরকম একটা সাউন্ড তাদের, মানে হেভি ড্রামিং, গিটার রিফ, তার সঙ্গে হার্ডিগার্ডি বাজে। তো আমি আমাদের এই অঞ্চলে হারমোনিয়ামটাকে সেই হার্ডিগার্ডি দিয়ে রূপান্তর করেছি আর কি। আচ্ছা পুতুল আপু, ধরেন আপনাকে যদি কোনো ঐতিহাসিক চরিত্র নিয়ে কোনো গান লিখতে বলা হয়, আপনি কোন চরিত্রটি বেছে নেবেন এবং কেন বেছে নেবেন? মনে হয় এই ধরনের ফরমাইশি কাজ আমি কখনোই করতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় কি যে অনুভূতিটা আমার ভিতর থেকে আসছে না, সেটা আমি ঠিক যে কারণে প্লেব্যাকের ক্ষেত্রেও আমার একই ব্যাপার হয়, যে কাহিনী বা গল্পের প্রয়োজনে বা চরিত্রের প্রয়োজনে যে গানটি তৈরি হচ্ছে, সে গানটি সবসময় আমাকে আমার মতন করে উপস্থাপন নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আমাকে খুব একটা টানে না। আচ্ছা, সঙ্গীত জীবনে আপু কোন কাজটি আসলে আপনাকে সবচেয়ে বেশি গর্বিত করে, যেটার জন্য আপনি খুব প্রাউড ফিল করেন? আমার নিজস্ব যে সৃষ্টি, যে আমি মাটির পুতুল অ্যালবামটার কথা বলতে পারি। একটা ফোক অ্যালবাম করেছিলাম আমি লোকসঙ্গীতের, এবং সেইটা আমি সেল্টিক ফোক করেছিলাম এই অঞ্চলে, সেটা প্রথমবারের মতন হয়েছিল। আমি সেখানে 24টা অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে কম্পোজিশন করেছিলাম। সেই কাজটা খুব বেশি মূল্যায়িত হয়েছে এমনটা নয়, কিন্তু আমি নিজে ভীষণ গর্ববোধ করি যে বাংলায় আমি এরকম একটা সাউন্ড সৃষ্টি করতে পেরেছি, এবং সেটা একদিন হয়তোবা মূল্যায়িত হবে। ওকে, একদমই তাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।